আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করছি জ্যামিতির পার্ট 1 ভিডিও এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিন্দু রেখা কোণের একেবারে বিস্তারিত। আমরা জ্যামিতিকে সহজ করার আমাদের প্রথম প্রচেষ্টা আজকে এবং জ্যামিতিকে আমরা একেবারে পানির মতো সহজ করে ফেলবো। তো আজকে আমরা শুরু করব বিন্দু রেখা কোণ। আজকে আমরা কি কি বিষয়ে শিখবো চলুন একটু দেখে নেওয়া যাক। আমরা প্রথমেই জেনে নেব বিন্দু রেখা কোণ কি, তারপরে আমরা কোণ সম্পর্কে ডিটেইলস জানবো। আমরা এর মধ্যে জানবো শূন্যকোণ কি, সূক্ষ্মকোণ কি, সমকোণ কি, স্থূলকোণ কি। আমরা জানবো সরল কোণ কি, প্রবৃদ্ধ কোণ কি, পূর্ণ কোণ কি, সন্নিহিত কোণ কি, পূরক কোণ কি, সম্পূরক কোণ কি, পরিপূরক, অনুরূপ এবং একান্তর। এবং এই কোণগুলোর ইংরেজি নামগুলো আমরা জেনে নেব, কারণ ব্যাংকের চাকরির পরীক্ষায় ইংরেজিতে প্রশ্ন হয়ে থাকে। আর এই এই জিনিসগুলোর ম্যাথমেটিক্যাল টার্ম না জানার কারণে আমরা জানা জিনিসও অনেক সময় ভুল করে ফেলি। তা আমরা এই বিষয়গুলো বিস্তারিত জানবো, সাথে জেনে নেব এগুলোর ইংরেজি টার্মগুলো কি। এই বিষয়গুলো আমরা যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, আমরা পরবর্তীতে যখন ত্রিভুজ চতুর্ভুজ সেগুলোর ক্ষেত্রফল আরো বিস্তারিত এবং বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে যখন আলোচনা করব এবং জ্যামিতিক বিভিন্ন উপপাদ্য সম্পাদ্য যখন আসবে, তখন এই নলেজগুলো আমাদের যদি ক্লিয়ার থাকে আমাদের কোনো কিছুই কঠিন মনে হবে না। তো চলো শুরু করা যাক। তো আমরা চলে যাচ্ছি বিন্দু কি। আমরা বিন্দু বলতে সাধারণত যে জিনিসটা বুঝে থাকি যে যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা বলে কিছু নেই, তাকে বিন্দু বলে। আচ্ছা তাহলে বলো তো, পৃথিবীতে এমন কিছু কি অস্তিত্ব আমরা খুঁজে পাবো যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই কিন্তু অবস্থান আছে? আসলে এটা কাল্পনিক একটা ধারণা মাত্র। অর্থাৎ আমরা যদি অণুপরমাণুর কথাও বিবেচনা করি, তারও কিন্তু আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিমাপ ভর সবকিছুই কিন্তু বর্তমান বিজ্ঞান বের করে ফেলেছে। তাহলে আমরা বলছি এমন একটা বস্তু বা যা কিছু যার শুধু অবস্থান রয়েছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা কিছুই নেই, তাকে বিন্দু বলে। কিন্তু আলোচনার সুবিধার্থে সাধারণত আমরা এরকম একটা ডট চিহ্ন দিয়ে আমরা কিন্তু এটা বলি যে এটা একটা বিন্দু, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা যদি পরিমাপ করি এর কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা কিন্তু সবই পাবো। কিন্তু আলোচনার সুবিধার্থে আমরা একটা ফোঁটা দিয়ে কোথাও একটা আমরা বলি যে এটা একটা বিন্দু, অর্থাৎ আমরা প্রতীকী অর্থে এটা ব্যবহার করি। তাহলে বিন্দু যদি আমরা আলোচনা করি যে বিন্দু কি, বিন্দু হচ্ছে এমন একটা অবস্থান, এমন একটা বস্তু, এমন একটা অবস্থা যার শুধুমাত্র কি রয়েছে, অবস্থানটা রয়েছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা কিছুই নেই, সেটাকে আমরা বিন্দু বলবো। আমরা একটা ফোঁটা একটা দিলাম দিয়ে বললাম এ একটা হচ্ছে বিন্দু। তাহলে আমরা এটাকে যে বিন্দুর যে সংজ্ঞা তার সাথে কিন্তু মেলে না, কারণ আমরা কিন্তু এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপতে পারবো। তাহলে জাস্ট প্রতীকী অর্থে আমরা বলছি যে এ একটা বিন্দু। তাহলে বিন্দুর ধারণাটা আমরা কিন্তু বুঝতে পারলাম যে বিন্দু জিনিসটা আসলে কি। আচ্ছা ওকে, আমরা এরপরে চলে যাব যে জিনিসটা, সেটা হচ্ছে রেখা। এই যে রেখা, এই রেখা কাকে বলে? একটি বিন্দুর যে চলার পথ, একটা বিন্দু কিভাবে চলতে পারে? এই যে একটা বিন্দু চলছে, এভাবে চলতে পারে, এভাবে চলতে পারে, তারপরে হচ্ছে এভাবে সোজা চলতে পারে। বিন্দু কি খালি একদিকেই চলতে পারে? এদিকেও তো চলতে পারে, তাই নয় কি? তাহলে এই যে বিন্দুর যে চলার পথ, এই চলার পথটাকে আমরা বলছি রেখা। তো এই যে বিন্দু, এই বিন্দুর যে চলার পথ, এই চলার পথটার কিন্তু কোনো শেষ নেই, প্রান্ত নেই। অর্থাৎ একটা বিন্দুর যে চলার পথটা, এই চলার পথটা কিন্তু দুই দিকে হতে পারে, এটা সোজাভাবে হতে পারে, এটা কিন্তু বক্রভাবেও কিন্তু হতে পারে। এই বিন্দুর চলার পথটাকে আমরা বলছি লাইন বা রেখা। তাহলে আমরা কি জানলাম যে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, এটা চলতেই থাকবে। আচ্ছা তাহলে বলো তো দেখি, রেখার যদি প্রান্ত বিন্দু না থাকে, অর্থাৎ এটার যদি কোনো শেষ না থাকে, তাহলে কি আমরা এটাকে পরিমাপ করতে পারবো? পারবো না। অর্থাৎ রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। তাহলে আমরা কি বলছি, এই যে একটা রেখা, এই রেখাটাকে আমরা নির্দিষ্ট করতে পারবো না, আমরা বলতে পারবো না যে রেখাটা এত মিটার। আর এই রেখার আমরা দৈর্ঘ্যটা একটা যদি অংশ কেটে নেই, তাহলে আমরা পরিমাপ করে দিতে পারবো না। শুধুমাত্র দৈর্ঘ্যটাই একটা প্যারামিটার, দৈর্ঘ্যটা আমরা মাপতে পারি যদি এটা স্থির করে ফেলি, যদি এটাকে দুই দিকে চলতে না যাই, যদি এটাকে কেটে ফেলি। অর্থাৎ আমরা যদি স্থির করে ফেলি শুধু দৈর্ঘ্যটা মাপা যায়, কিন্তু প্রস্থ এবং উচ্চতা কিন্তু নেই। তাহলে দৈর্ঘ্যর শুধুমাত্র এই রেখার শুধু একটা প্যারামিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য। পরিমাপযোগ্য বিষয় হচ্ছে শুধু দৈর্ঘ্য, এর কিন্তু প্রস্থ বা উচ্চতা পরিমাপ করা যায় না। কিন্তু আমরা যেটা এঁকেছি এর কিন্তু প্রস্থ উচ্চতা পরিমাপ করা যায়। আলোচনার সুবিধার্থে আমরা এই যে অঙ্কনগুলা করতেছি, আমরা বলে নিচ্ছি এর প্রস্থ বা উচ্চতা কিছুই
নেই, শুধু কি রয়েছে, দৈর্ঘ্য বরাবর এটা বিস্তৃত হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি বলছি, আমরা এই যে রেখা এঁকেছি এই রেখাটার কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য আঁকতে পারবো না, নির্দিষ্ট দৈর্ঘ্য নিতে পারবো না, নির্দিষ্ট মাপ 5 মিটার বলতে পারবো না, 6 মিটার বলতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না এটাকে স্থির করে কেটে ফেলি। তার মানে কি, রেখার প্রান্ত বিন্দু নেই, রেখার শেষ নেই, রেখা দুই দিকেই চলমান। সাপোজ আমি বললাম যে আমি এখান থেকে এইটুকু মেপে পেলাম হচ্ছে, বা এখান থেকে এইটুকু মেপে পেলাম 10 মিটার, কিন্তু আমি 10 মিটার মাপতে মাপতে এটা তো অলরেডি আরো কিছু দূর চলে গেছে। তার মানে কি মাপটা আমার ঠিক থাকলো? থাকলো না। তার মানে এই যে রেখার চলার পথটা, এই চলার পথটা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ রেখা যেটা তার কোনো প্রান্তবিন্দু থাকবে না, এটা উভয় দিকেই চলবে। এখন যদি আমরা বলি রশ্মি বা রে, এই রশ্মি বা রে হচ্ছে যার একটি প্রান্তবিন্দু আছে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। কেন নির্দিষ্ট দৈর্ঘ্য নেই? আমরা যদি একদিকেও যদি থামিয়ে দেই, এখন এখান থেকে যদি পরিমাপ করা শুরু করে দিই, এই পর্যন্ত মেপে দেখি যে এটা হচ্ছে 4 মিটার হলো, এটা হচ্ছে 4 মিটার হলো, কিন্তু এই পর্যন্ত মাপতে মাপতে এটা তো আরো চলে যাবে, কারণ এটা তো চলমান। তাহলে আমরা কি পেলাম, যে রশ্মি একটা প্রান্তবিন্দু রয়েছে, অর্থাৎ একদিকে তার থামিয়ে দেওয়া হয়েছে, তাকে একদিকে কেটে ফেলা হয়েছে, একদিকে একটা নির্দিষ্ট বিন্দু করা হয়েছে, এবং এই নির্দিষ্ট বিন্দু থেকে এটা একদিকে চলমান, এটাকে আমরা বলছি রশ্মি। তাহলে রশ্মি একটি প্রান্ত বিন্দু থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত বিস্তৃত। রেখাংশ বা লাইন সেগমেন্ট, এই যে আমি ইংরেজিগুলো আমরা কিন্তু খেয়াল করব, কারণ ব্যাংকের পরীক্ষায় এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাহলে লাইন সেগমেন্ট হলো রেখার একটি সসীম অংশ। রেখার একটি সসীম কেন বলছি, কারণ এবার কিন্তু এটা কেটে ফেলেছি, একটা অংশ করেছি, এটাকে আর চলতে দিচ্ছি না, এই অংশটা কিন্তু পরিমাপ করা যায়। তার মানে আমরা কি বলছি, আমরা এই কিসের শুধু পরিমাপ করতে পারি, নির্দিষ্ট পরিমাপ বের করতে পারি, কার, আমরা রেখাংশের পরিমাপ নির্দিষ্ট করতে পারি। তাহলে আমরা কি দেখলাম, রেখা যেটা হবে বা সরল রেখা, এখানে বক্ররেখা এবং সরল রেখা দুইটা অংশ আমরা দেখছি। তাহলে সরল রেখা হচ্ছে যেটা সোজা পথে চলে। তাহলে সরল রেখা বা রেখা আমরা কাকে বলছি, যার কোনো প্রান্ত বিন্দু নেই। আমরা রশ্মি কাকে বলছি, যার একটি প্রান্ত বিন্দু রয়েছে, একদিকে অসীম পর্যন্ত চলমান। এবং রেখাংশ বলছি যার দুইটা প্রান্ত বিন্দু রয়েছে এবং যার পরিমাপ বা দৈর্ঘ্য নির্দিষ্ট। আচ্ছা, তোমরা যখন সম্পাদ্য করো বা কোনো কিছু সম্পাদ্যতে একটা জিনিস সাধারণত করো, যখন নির্দিষ্ট একটা দৈর্ঘ্য দেওয়া থাকে যে 4 মিটার বা 5 মিটার, তাহলে 4 মিটার যদি একটা নির্দিষ্ট দৈর্ঘ্য দেওয়া থাকে, এটা হচ্ছে 4 মিটার দেওয়া আছে। এখন এই 4 মিটার দৈর্ঘ্যটাকে আমরা কোনো একটা রেখার ভিতর থেকে কেটে নেব। কি বলছি কথাটা ভালো করে খেয়াল করো। আমরা বলছি এই যে একটা আমার একটা নির্দিষ্ট পরিমাপ দেওয়া আছে, এটা একটা নির্দিষ্ট পরিমাপ, এটা থেমে আছে দুই দিকে, একটা নির্দিষ্ট পরিমাপ আমাকে বলা আছে যে 4 মিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ কোনো একটা জায়গা থেকে কাটো। আচ্ছা বলো তো, আমি তাহলে এটা কার ভিতর থেকে কাটবো? আমি যদি একটা রেখাংশ নিয়ে তার ভিতর থেকে কাটতে যাই, ভালো করে শুনবা, আমি যদি একটা রেখাংশ নিয়ে তার ভিতর থেকে কাটতে যাই, তাহলে কিন্তু আমরা বিপদে পড়বো। বিপদটা কেমন হবে, এই রেখাংশটা যদি 2 মিটার হয় ভুলবশত, তাহলে 4 মিটার দৈর্ঘ্য কি এই 2 মিটারের ভিতর থেকে কাটা যাবে? যাবে না। আমি যদি একটা রশ্মির ভিতর থেকে, একটা রেখার ভিতর থেকে এটাকে কাটতে যাই, এখন কোথা থেকে স্টার্ট করব, স্টার্টিং পয়েন্টই তো নেই, এর ভিতর থেকেও কিন্তু আমরা কাটতে পারি না। তখন আমরা করি কি, দেখবা প্রত্যেকটা যখন আমরা সম্পাদ্য অঙ্কনের ক্ষেত্রে যে একটা নির্দিষ্ট একটা পরিমাপের সমান করে কাটতে হবে, তখন কিন্তু আমরা শুরু করি কিভাবে, যে একটা রশ্মি নেই, কি নেই, আমরা একটা রশ্মি নেই, যে আমরা একটা এরকম বলি যে ডিই একটি রশ্মি নেই, এরকম কথা কিন্তু আমরা সম্পাদ্যর ক্ষেত্রে যারা করেছো তারা কিন্তু দেখেছো যে ডিই একটি রশ্মি নেই, সব সময় কিন্তু আমরা রশ্মি নেই। কেন রশ্মি নেই? কারণ রশ্মির ভিতর থেকেই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাপ কাটা যায়। কিভাবে? কারণ একটা পয়েন্ট নির্দিষ্ট হয়ে যায় যে ডি পয়েন্টটা নির্দিষ্ট, এখন ডি পয়েন্ট নির্দিষ্ট করে ই পর্যন্ত যত বড় ইচ্ছা নেওয়া যায়। কেন? ডি তো রশ্মি, এদিকে রয়েছে অসীম পর্যন্ত, এদিকে কোনো আনলিমিটেড মাপ। এখন এর ভিতর থেকে যদি আমি 4 মিটার কাটতে চাই, এখান থেকে 4 মিটার চলে যাব। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? তাহলে যখন কোনো নির্দিষ্ট একটা পরিমাপ কোনো জায়গা থেকে কাটার দরকার পড়বে, আমরা সব সময় কিন্তু কি নিব, একটা রশ্মি নেব, কারণ রশ্মির একটা স্টার্টিং পয়েন্ট রয়েছে, এবং এই স্টার্টিং পয়েন্ট থেকে আমরা কি করতে পারি, আমরা যতটুকু দরকার কেটে নিতে পারি। তাহলে আমরা রেখা, রশ্মি এবং রেখাংশ, এই বিষয়টা আশা করা যায় যে ক্লিয়ার হয়েছে। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কোণ। কোণ কি? দুইটি রশ্মির প্রান্তবিন্দু, আমরা রশ্মি তো শিখে আসলাম, দুইটি রশ্মির প্রান্তবিন্দু, তাহলে একটা রশ্মি নেই আমরা, এ একটা রশ্মি, আমরা বললাম এই রশ্মিটা হচ্ছে ডিই, ওকে। আর একটা রশ্মি আমরা নিলাম, বলছে দুই রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে, তাহলে আর একটা রশ্মি এখান থেকে স্টার্ট হলো, যেহেতু মিলিত হবে প্রান্তবিন্দু, আমরা এটার নাম দিলাম হচ্ছে
ডিএফ। এই দুটো রশ্মির প্রান্তবিন্দু যখন একটা বিন্দুতে মিলিত হয় তখন মিলিত বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়। তাহলে এই যে একটা আমাদের একটা শীর্ষবিন্দু তৈরি হয়েছে, একটা শঙ্কুর মতো জায়গা তৈরি হয়েছে, এটাকেই আমরা বলছি কোণ। তাহলে দুটি বিন্দু বা দুটি রশ্মির প্রান্তবিন্দু যখন পরস্পর মিলিত হয় তখন যে আকৃতি ধারণ করে প্রান্তবিন্দুতে, আমরা এই আকৃতিটাকে কি বলি? এই আকৃতিটাকেই বলি কোণ। এই কোণটাকে আমরা বলছি কোণ এফডিই। তাহলে কোণ লেখার সিস্টেমটা কি? আমরা যে কোনো একটা প্রান্ত, যে কোনো একটা সাইড থেকে স্টার্ট করব। তাহলে রশ্মির একটা দিকে আমরা কি বলছি? এফ। তাহলে এটা একটা লিখবো, মিডিলে লিখবো কোণের শীর্ষবিন্দুটা ডি, এবং তারপর আরেক দিকে চলে যাব ই, এবং কোণ চিহ্নটা আমরা এখানে দিব যে এটা হচ্ছে একটা কোণ চিহ্ন। তাহলে এটাকে কি পড়বো? কোণ এফ ডিই। আমরা এদিক থেকে না বলে এদিক থেকেও কিন্তু বলতে পারি, কি বলতে পারি? কোণ ই ডি এফ, এভাবেও কিন্তু আমরা এটাকে বলতে পারি। তাহলে আমরা বুঝলাম যে দুটো রশ্মির প্রান্তবিন্দু যদি একটা জায়গায় ছেদ করে একটা বিন্দুতে মিলিত হয় তখন সেই জায়গাতে কোণ সৃষ্টি হয়, এবং কোণকে কিভাবে পড়তে হবে আমরা সেটাও জানলাম। যে কোনো একটা দিক থেকে শুরু করব এবং মিডিলে থাকবে সবসময়, কোণের শীর্ষটা সবসময় মিডিলে থাকবে। তাহলে এটাকে আমরা হয় এফডিই কোণ অথবা কোণ ইডিএফ, এই দুইভাবেই কিন্তু বলতে পারি। আমরা বিষয়টা বুঝতে পেরেছি। কোণ কিন্তু আরেকভাবেও সৃষ্টি হয়, দুটো রশ্মি বা দুটো রেখা যদি পরস্পর ছেদ করে, এই একটা রেখা আমরা বললাম, আবার এই একটা রেখা বললাম, দুটি রেখা যদি পরস্পরকে ছেদ করে তবুও কিন্তু কোণ সৃষ্টি হয়, তবে সেই জায়গাতে চারটি কোণ তৈরি হয়। এই যে একটি কোণ, এই দুইটি কোণ, তিনটি কোণ, চারটি কোণ। তাহলে আমরা কোণ কি, কোণ কিভাবে সৃষ্টি হয়, আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এবার আমরা দেখব কোণের বিভিন্ন রকম প্রকারভেদ, কত রকমের কোণ হয়। এই বিষয়টা হচ্ছে আমাদের আলোচনার আজকে মূল বিষয়। তাহলে আমরা দেখি কত রকমের কোণ হয়। এখন আমরা একটু দেখব কোণ আসলে সৃষ্টি হয় কিভাবে, তারপরে আমরা সেই জায়গাতেই চলে যাব। এখন তাহলে কোণ সৃষ্টি হওয়ার জন্য আমরা একটা বিষয় মাথায় রাখবো। আমরা স্থানাঙ্ক ব্যবস্থাটা একটু নিয়ে আসতে চাই। এখন স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে কি, যে আমরা দুটো অক্ষ ধরি, একটা হচ্ছে এক্স এক্সিস, একটা এক্স এক্স ড্যাশ, একটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ। আচ্ছা, এই স্থানাঙ্ক ব্যবস্থাটা আসলে কি, একটু আগে প্রথমে একটু ধারণা দেওয়া দরকার। স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে যে কোনো সমতলের উপরে, কোনো একটা সমতলের উপরে, একটা সমতল কি, সমতল হচ্ছে আমি যদি বলি একটা বাক্স, তাহলে এই বাক্সটার যে ছয়টা দিক, ছয়টা পিঠ রয়েছে, একটা বাক্সের পিঠ কয়টা? ছয়টি। আমি যদি একটু দেখাই যে একটা বাক্সের পিঠ হচ্ছে, সমতলটা যদি আমরা একটু বলি, এই যে একটি সমতল, আমরা সমতল সম্পর্কে যদি একটু বলি যে কোনো বস্তুর উপরিভাগকে তল বলে। যেমন একটা ইটের ছয়টি পৃষ্ঠ বা একটা বাক্সের পৃষ্ঠ কয়টি? যে একটি, দুইটি, তিনটি, আর নিচে একটি রয়েছে চারটি, এপারে একটি রয়েছে পাঁচটি, আর এপারে একটি রয়েছে ছয়টি। তাহলে এই যে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা তল, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা তল। তো এটাকে আমরা বলছি একটা সমতল। এবং এই সমতল কিন্তু অসংখ্য বিন্দু কিন্তু এর উপরে রয়েছে, এবং বিন্দুগুলো কিন্তু সব একটা তলের উপরে কিন্তু রয়েছে। বিন্দুগুলো সব কি রয়েছে? একটা তলের উপরে রয়েছে। তাহলে এই যে এটাকে আমরা বলছি একটা সমতল বা একটা তল। তাহলে এটা একটা তল, এটা একটা তল, এরকম তল রয়েছে কয়টি? এখানে এরকম তল রয়েছে ছটি। তো ওকে, আমরা যে এখানে যেটা বলছিলাম, তাহলে একটা সমতলের উপরে যদি আমরা একটা বিন্দুকে চিহ্নিত করতে চাই যে এই বিন্দুটা কোথায় রয়েছে, তখন আমরা বলি যে যদি দুইটা দিক হয়, সাপোজ একটা, আমি যদি ঘরের কথা চিন্তা করি, যে একটা ঘরে একটা জিনিস এখানে পড়ে আছে, একটা ঘরের মধ্যে একটা জিনিস এখানে পড়ে আছে, আমরা বললাম সাপোজ ঘরটা বিশাল বড় একটা ঘর। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবা। মনে করো একটা বিশাল বড় এটা একটা ঘর, আমরা বললাম এটা একটা বিশাল বড় ঘর। ওকে, এই যে এটা একটা আমরা ঘর করলাম, এই ঘরের মধ্যে এখানে একটা কিছু একটা পড়ে আছে। আমি তোমাকে বললাম যে ঘরের মধ্যে কোথাও, আমি সাপোজ বললাম এটা কিছু একটা না বলে এটাকে বললাম একটা স্বর্ণের চেন। কি বললাম? এটা একটা স্বর্ণের চেন বললাম। এই যে একটা স্বর্ণের, আমি বললাম এটা একটা স্বর্ণের চেন। আমি বললাম যে ঘরের মধ্যে একটা জায়গায় একটা স্বর্ণের চেন পড়ে আছে, তুমি খুঁজে নিয়ে আসো। তাহলে তুমি কি করবে? তুমি গোটা ঘরটা খোঁজা শুরু করবে, কোথায় খুঁজি, কোথায় খুঁজি, কোথায় খুঁজি, এভাবে খুঁজে বেড়াবে যে কোথায় পাই। এখন কথা হলো, তাহলে অনেক কষ্ট হবে, ঘরটা যদি বলেছি বিশাল বড় ঘর। এখন তোমাকে যদি আমি বলি এই কষ্টটা একটু সহজ করে দেওয়ার জন্য, তখন বললাম যে তুমি ঘরের এই কর্নারে যাও। ভালো করে খেয়াল করো, হাতের দিকে তাকাও, যেখানে আমরা কলম দিয়ে লিখছি, এই কর্নারে যাও। তাহলে তোমাকে বললাম এই কর্নারে যাও, এই কর্নারে যাওয়ার পর তোমাকে বললাম তুমি এক কাজ করো, তুমি এই দিকে 4 পা হাঁটো বা 10 পা হাঁটো। আমি বললাম এইদিকে 10 পা হাঁটো। তাহলে 1 পা, 2 পা, 3 পা, 4 পা, 5 পা, 6 পা, 7, 8, 9, 10। তাহলে 10 পা হেঁটে আসলে, এখন তোমাকে বললাম
তুমি এবার ঘুরে দাঁড়াও। কোন দিকে? এই দেওয়াল বরাবর ঘুরে দাঁড়াও। ঠিক আছে, তুমি এই দেওয়াল বরাবর ঘুরে দাঁড়ালে। এখন তোমাকে বললাম এখান থেকে 6 পা যাও, 1 পা, 2 পা, 3 পা, 4 পা, 5 পা, 6 পা। এখন দেখো তো চেনটা পেয়েছো কিনা? তুমি তো বলবে হ্যাঁ পেয়েছি। তাহলে এই জায়গাটাকে ডিফাইন করার জন্য, এই জায়গাটাকে চেনানোর জন্য আমি তোমাকে দুই দিক বরাবর হাঁটতে বলেছি। এক, তোমাকে এই দেওয়াল বরাবর হাঁটতে বলেছি একবার। আবার এখানে 10 পা আসার পরে, 10 পা আসার পরে তোমাকে বলেছি এবার এদিকে ঘুরে এই দেওয়াল বরাবর হাঁটো। তখন তুমি এই দেওয়াল বরাবর হেঁটেছো কয় পা? 6 পা। তাহলে এই পয়েন্টটাকে আমরা চিহ্নিত করেছি, এদিকে 10 পা হেঁটেছি আর এদিকে 6 পা হেঁটেছি। তাহলে এই পয়েন্টটাকে আমরা দুটো সংখ্যা দিয়ে বর্ণনা করলাম, 10, 6। এটা দিয়ে 10, 6 দিয়ে কি বুঝছো? তোমাকে এখন বললাম তোমার চেনটা পড়ে আছে 10, 6 বিন্দুতে, তুমি ওখানে যাও, তখন তুমি কি বুঝবে? এই দেওয়াল বরাবর হাঁটতে হবে 10, এই দেওয়াল বরাবর হাঁটতে হবে কত? 6 পা। এই যে আমরা এই ব্যবস্থা, এই যে চিনলাম, এটাকেই বলা হচ্ছে সমতলীয় স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে? তাহলে এই যে এক্স অক্ষ, এক্স অক্ষটা তেমন কিছু না, যে আমি তোমাকে এই দেওয়াল বরাবর হাঁটতে বলেছিলাম, এটাই হচ্ছে এক্স অক্ষ। এদিকে যদি একটু বাড়িয়ে দেই, বললাম এদিকে আরেকটা ঘর আছে, তাহলে এই যে এটা হচ্ছে, আমি যদি বলি এক্স অক্ষের এখান থেকে এদিক ধনাত্মক দিক, অর্থাৎ এখানে 0 থেকে স্টার্ট করলে এদিক শুরু হবে -1, -2, -3, জাস্ট একটা সংখ্যা রেখা। তাহলে এটা 0, এদিকে যদি ধনাত্মক ধরি +1, +2, +3, এদিকে -1, -2, মানে এটা জাস্ট আরেকটা ঘর বলি, দেওয়াল বাড়তে আছে। একইভাবে নিচের দিকে যদি আরো ঘর থাকে, আমরা উপর দিকে যদি +1, +2, +3 সংখ্যা রেখা বিবেচনা করি, নিচেও -1, -2, -3, এগুলো জাস্ট দুইটা সংখ্যা রেখা। তাহলে আমরা এই জিনিসটা মনে হয় বুঝতে পেরেছি। স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে পরবর্তীতে আরো ক্লাস হবে এবং সব ধরনের, অর্থাৎ দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, এগুলো নিয়ে আলোচনা হবে, সেদিকে আমরা বেশি যাচ্ছি না। স্থানাঙ্ক ব্যবস্থার কথা যেহেতু আলোচনায় নিয়ে আসছি, এই জন্য এই বিষয়টা একটু বললাম আর কি। এখন তাহলে আমরা বললাম যে এক্স অক্ষ এবং অয় অক্ষ, আমরা জিনিসটা ক্লিয়ার। এক্স অক্ষ, অয় অক্ষটা কি আমরা বুঝলাম। একটা বিন্দুকে সমতল স্থানাঙ্ক ব্যবস্থায় নির্দিষ্ট করার জন্য আমরা দুইটা অক্ষ ধরি। এখন এই পয়েন্টটা যদি আমরা 4, 6 বলি, এদিকে 4 ঘর, এদিকে 6 ঘর। এখানে যদি একটা পয়েন্ট বলি, এদিকে তাহলে -1, -2, -3 ঘর যদি আসি, আর উপরে যদি 1, 2, 3 ঘর যায়, তাহলে এটা বলি -3, 2। ওকে, যাই হোক, এই বিষয়ে বেশি কথা না বলাই ভালো, ভিডিও অনেক বড় হয়ে যাবে, এদিকে আমরা যাচ্ছি না। আমরা বললাম যে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা যদি একটা রশ্মি কল্পনা করি, আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকটাকে আমরা যদি একটা রশ্মি কল্পনা করি, এটা অসীম পর্যন্ত বিস্তৃত। এখন এই যে এখান থেকে আরেকটা রশ্মিকে আমরা এখান থেকে ঘুরাবো, তাহলে আরেকটা রশ্মি এর উপর আমরা ফেললাম, তাহলে আরেকটা রশ্মি, আমরা এর দুইটা রশ্মি তাহলে এখানে আছে, এবং একটা রশ্মিকে রেখে আরেকটা রশ্মিকে টানতে থাকবো। তাহলে একটা রশ্মিকে রেখে আরেকটা রশ্মিকে এখানে টেনে নিয়ে আসি, তাহলে এখানে একটা কি তৈরি হলো? এই যে টেনে নিয়ে এসেছি এখানে, তাহলে এখানে একটা কোণ তৈরি হলো। যদি আরো দূরে নিয়ে যাই, এটাকে যদি আরো দূরে নিয়ে যাই, তাহলে কোথায় আসবে? এখানে আসবে। তাহলে এখানে একটা কোণ তৈরি হবে। আমরা কি বুঝতে পারছি? তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যখন ঘড়ির কাঁটার উল্টো দিকে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরি? এদিকে। আমরা ঘোরাচ্ছি কোন দিকে? উল্টো দিকে। এই যে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরিয়ে আমরা যখন উপরের দিকে যাচ্ছি, তখন যে কোণগুলো সৃষ্টি হয়, এটাকে বলা হয় ধনাত্মক কোণ। কি বলা হয়? ধনাত্মক কোণ। তাহলে একইভাবে এই কোণটা যখন আরো উপরে যাবে, তাহলে কোণটাকে ঘুরাতে থাকবো যখন, তখন এখান থেকে ঘুরতে ঘুরতে এখানে যাবে, এই কোণটা তৈরি হবে। আবার যখন ওকে, যখন এটাকে ঘুরিয়ে এখান থেকে যখন আবার এখানে নিয়ে আসব, তখন এই পুরো কোণটা তৈরি হবে। যখন আমরা ঘুরিয়ে এখানে নিয়ে আসবো, এটাকে এই জায়গাতে যখন চলে আসবে, তখন এই পুরো কোণটা তৈরি হবে। যখন ঘোরাতে ঘোরাতে এখানে নিয়ে চলে আসবো, তখন এই পুরো কোণটা তৈরি হবে। একইভাবে যখন ঘোরাতে ঘোরাতে এখানে নিয়ে চলে যাবো, যেখানকার কোণ সেখানেই রশ্মি দুটো আবার পরস্পর মিলিত হবে। কথা কি বোঝাতে পেরেছি? ওকে, তাহলে এইভাবে কি হয়? এইভাবে কোণগুলো সৃষ্টি হয়। একইভাবে এটাকে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, এখান থেকে ঘুরিয়ে যদি এখানে নিয়ে আসি, তাহলে এই জায়গাতে যে কোণটা তৈরি হবে, এটা হচ্ছে ঋণাত্মক কোণ। তবে জ্যামিতিতে ঋণাত্মক কোণ নিয়ে আলোচনা তেমন করা হয় না, এটা করা হয় ত্রিকোণমিতিতে। এবং আরেকটা মজার বিষয় এখানে দেখতে হবে, তাহলে এটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিক হয়, এটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিক হয়, তাহলে এখান থেকে আমরা যখন ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরি এখানে নিয়ে আসি, একটা কোণ তৈরি হলো। এখানে যখন নিয়ে আসে, আর একটা কোণ তৈরি হলো। এইভাবে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে যখন এখানে এইভাবে ঘুরিয়ে যখন এটাকে আবার এখানে নিয়ে চলে আসবো, এই রশ্মি দুটো কি হবে? আবার মিলিত হবে। তাহলে এই জায়গাতে যে কোণটা তৈরি হলো, এখন যখন নতুন করে আবার উপরে নিয়ে আসবো, তখন নতুন করে আবার কোণ তৈরি হবে। এই পুরো কোণের সাথে আর যোগ হবে না, তবে ত্রিকোণমিতিতে কিন্তু পুরো কোণের সাথে যোগ হবে। আচ্ছা, তাহলে এই যে এখান থেকে আমরা যখন এই জায়গাতে আসছি, আস্তে আস্তে কোণটা বড় হচ্ছে, এই পর্যন্ত আসলে এটা 90 ডিগ্রি কোণ, তারপরে এই পর্যন্ত আসলে 180 ডিগ্রি, এ পর্যন্ত আসলে 270 ডিগ্রি, এখান থেকে এখানে আসলে এই কোণটা তৈরি হয় 360 ডিগ্রি। আবার
360-এর পর থেকে যখন শুরু হবে জ্যামিতিতে কিন্তু 360-এর পর থেকে আবার 0 ডিগ্রি কোণটা শুরু হবে। তাহলে 360-এর পরে আবার শুরু হবে 0, তারপরে 360, এখানে 360 হয়ে গেল। 360-এর পর কত হলো, এখান থেকে আবার নতুন করে কোণ সৃষ্টি হবে, অর্থাৎ 0 ডিগ্রি, আবার 30 ডিগ্রি, 45, 60, 90, এভাবে এগেইন 360, আবার 360-এর পর আবার 0 থেকে শুরু হবে। কিন্তু ত্রিকোণমিতিতে মজাটা হলো এখানে, ত্রিকোণমিতিতে এখানে যখন 360 হয়ে গেল, 360-এর পরে যখন আবার নতুন করে কোণ সৃষ্টি হবে, 360-এর পর সাপোজ এখানে 30 ডিগ্রি কোণ তৈরি হলো, তাহলে 360 প্লাস 30, 390, তারপরে যখন এখানে আসবে আরো 90 যোগ হয়ে কত হবে, 450, অর্থাৎ 450 ডিগ্রি কোণ তৈরি হলো। এভাবে ত্রিকোণমিতিতে যত রোটেশন দিতে থাকবে তত কিন্তু 360 করে যোগ হতে থাকবে, অর্থাৎ এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি ডিগ্রি কোণ কিন্তু সৃষ্টি হওয়া সম্ভব। কিন্তু ইউক্লিডীয় জ্যামিতিতে আমরা যে জ্যামিতি আমরা শিখবো সেটা হচ্ছে, এখানে দেখবো 360 ডিগ্রি পর্যন্ত আমরা কোণ কিন্তু শিখবো, অর্থাৎ 360 ডিগ্রির পর জ্যামিতিতে কোণটা কিন্তু আবার 0 ডিগ্রি থেকে শুরু হয়। ওকে, এখন আমরা যে কোণটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে 0 ডিগ্রি কোণ বা 0 ডিগ্রি কোণ। 0 ডিগ্রি কোণ কাকে বলে? যেই কোণের মান 0 ডিগ্রি তাকে বলা হয় 0 ডিগ্রি কোণ বা 0 ডিগ্রি কোণ। এই কোণটা সৃষ্টি হয় কিভাবে আমরা একটু দেখি। যদি একটা রশ্মি আমরা নেই, আমরা একটা রশ্মি নিলাম হচ্ছে ওয়ে। এখন কোণ সৃষ্টি হয় কিভাবে আমরা জানলাম, যে এই ওয়ে রশ্মির এখানে যদি আমরা আরেকটা রশ্মি নেই একই জায়গা থেকে, যদি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরাই এখান থেকে, তাহলে যে কোণটা সৃষ্টি হবে সেটাকে আমরা বলছি কোণ। এখন এই যে এই কোণটাকে ঘুরালে ও বিন্দুতে কিন্তু কোণটা তৈরি হবে, এখান থেকে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরাবো আমরা, এই ও বিন্দুতে কোণটা সৃষ্টি হবে। এখন আমরা আরেকটা রশ্মি নিলাম ঠিক এর উপরেই, এখান থেকে এখানে আরেকটা রশ্মি নিলাম, অর্থাৎ এই রশ্মি ও এ, এখানে আমরা আরেকটা নাম যদি দিই ও বি, এই ও এ রশ্মি থেকে ও বি রশ্মি যদি আমরা এখান থেকে এখানে নিয়ে আসি কথার কথা, তাহলে কিন্তু এখানে কোণটা সৃষ্টি হয়। কিন্তু এখানে যদি আমরা ঘোরাতে শুরুই না করি, অর্থাৎ এই জায়গাতে যদি কোনো কোণই সৃষ্টি না হয়, তাহলে রশ্মি দুটো যদি একে অপরের সাথে মিলে থাকে, তাহলে এখানে যে কোণটা তৈরি হবে সেটাকে আমরা বলছি 0 ডিগ্রি কোণ। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এটাকে যখন ঘুরিয়ে আবার এটা এখানে যখন নিয়ে আসবো তখনও কিন্তু এক জায়গায় মিলিত হবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে আমরা বলতে পারি 0 ডিগ্রি কোণ হচ্ছে সেই কোণ যেখানে কোনো কোণই উৎপন্ন হয়নি, অর্থাৎ ও এ রশ্মি এবং ও বি রশ্মি একই সাথে মিলে আছে, অর্থাৎ আমরা একে ঘোরাতেই শুরু করিনি, একই জায়গাতে মিলে আছে, সেটাকে আমরা 0 ডিগ্রি কোণ বা 0 ডিগ্রি কোণ বলবো। অ্যাঙ্গেল। আচ্ছা, সূক্ষ্ম কোণ কাকে বলে? এই জায়গাটা আমরা খেয়াল করব, এই অ্যাকিউট অ্যাঙ্গেল, এইটা কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, কারণ চাকরির পরীক্ষাগুলি কিন্তু এই অ্যাকিউট অ্যাঙ্গেল কিন্তু লেখা থাকে, বিশেষ করে ব্যাংকের চাকরির পরীক্ষায়। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ কাকে বলে? যদি কোনো কোণের পরিমাণ এক সমকোণের থেকে কম হয় তাকে কি বলে? সূক্ষ্ম কোণ বলে। তাহলে সূক্ষ্ম কোণের পরিমাণটা হচ্ছে 0 ডিগ্রির থেকে বড়, কারণ 0 ডিগ্রি হলে তাকে আমরা কি বলেছি? 0 ডিগ্রি হলে আমরা বলেছি তাকে শূন্য কোণ। তাহলে যদি কোনো কোণের মান 0 ডিগ্রির থেকে বড় এবং 90-এর থেকে ছোট, 90 কিন্তু নয়, 90 হলে কোণের নাম আলাদা বলবো, তাহলে 0 ডিগ্রির থেকে বড় এবং 90-এর থেকে ছোট, তাহলে এই যে দেখো, আমি যদি একটা কোণকে বলি থেটা, তাহলে থেটা কোণের মানটা হবে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ 90-এর থেকে ছোট এবং 0 ডিগ্রির বড় যে কোনো কোণকে আমরা কি বলতে পারি? সূক্ষ্মকোণ। তাহলে এটা যদি আমরা একটা রশ্মি নেই, এর সাথে আমরা আরেকটা রশ্মি যদি এখানে আমরা নেই, তাহলে এখানে যে কোণটা তৈরি হয়েছে 90 ডিগ্রি ছোট, তাহলে এই কোণটা 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50, 51, 52, 53, 89, তারপরে তারপরে 88, এগুলো যে কোনো, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোনো ধরনের কোণ আমরা আঁকি না কেন, সেই কোণটাকে আমরা বলবো সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। ওকে, এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল বা সমকোণ বলতে কি বুঝায়? যদি কোনো কোণের মান এক্স্যাক্টলি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি কোণ কখন হবে? যখন একটি রশ্মির উপর আরেকটি রশ্মি অভিলম্ব হবে, একেবারে অভিলম্ব, তাহলে এই জায়গাতে যে কোণটি তৈরি হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কোণকে চিত্রের মধ্যে কিন্তু এরকম গোল দিয়ে কিন্তু দেখানো হয় না, এরকম একটা অভিলম্ব এঁকে, যে এখানে একটা রেখা, এখানে একটা রেখাংশ, দুটো রেখাংশ এঁকে অভিলম্ব বরাবর, তাহলে কোনো চিত্রের মধ্যে যদি এরকম একটা চিহ্ন দেওয়া থাকে, যদি 90 ডিগ্রি লেখা নাও থাকে কোনো কোণের মধ্যে এবং এরকম চিহ্ন দেওয়া থাকে, তাহলে আমরা বুঝে নিব এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল বা এক সমকোণ। তাহলে এক সমকোণ কাকে বলে? যদি কোনো কোণের মান আমরা বলছি 90 ডিগ্রি হয়, তাকে বলা হয় এক সমকোণ। ওকে, নেক্সট আমরা দেখবো স্থূলকোণ বা অবটিউজ অ্যাঙ্গেল। যদি কোনো কোণের মান 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট হয়, আবার বলছি 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট হয়, তবে তাকে স্থূলকোণ বলে বা অবটিউজ
অ্যাঙ্গেল বলে। তাহলে যদি কোনো কোণের মান আমরা বলি থিটা, তাহলে এই থিটার মানটা হবে 90 এর থেকে বড়, 90 এর সমান নয় কিন্তু, কারণ 90 এর সমান হয়ে গেলে সেটা সমকোণ হবে। আবার 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে এই যে আমি যে এখানে কোণটা এঁকেছি, এই কোণটা দেখো এখানে আসলে 90 ডিগ্রি হতো, তো 90 থেকে বড় হয়ে গেছে। তাহলে 190 থেকে শুরু করে 91, 92, 100, কি বলে 70, 178, এগুলো সবই কিন্তু এক একটা স্থূলকোণ। তাহলে স্থূলকোণ বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তাহলে স্থূলকোণকে 90 ডিগ্রি থেকে বড় না, তাহলে 90 ইজ লেস দ্যান থিটা ইজ লেস দ্যান 180 ডিগ্রি হলে এই থিটা কোণটাকে আমরা কি বলবো? স্থূলকোণ বলবো। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল। তাহলে এই যে রশ্মিটা, অর্থাৎ এই দিকের রশ্মিটা এবং এই দিকের রশ্মিটা, এই রশ্মিটা কিন্তু এখান থেকে ঘোরাতে শুরু করেছিলাম যখন এর ভিতরে ছিল সূক্ষ্মকোণ, এখানে গেল সমকোণ, যখন এটা আরেকটু গেল তখন স্থূলকোণ, 90 থেকে বড় হলো স্থূলকোণ বা অবটিউজ অ্যাঙ্গেল। যখন একেবারে বিপরীতমুখী হয়ে গেল, এই রশ্মি দুটো যখন বিপরীতমুখী হয়ে গেল, তখন 90 এখানে আর এখানে 90, 180 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, একটা সরল রেখায় পরিণত হয়েছে। এটাকে আমরা বলছি এক সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল। তাহলে এক সরল কোণের মধ্যে সমকোণ কয়টি রয়েছে দেখি, বোঝা যাচ্ছে দুইটি। তাহলে এক সরল কোণ সমান বলতে পারি আমরা দুই সমকোণ, অর্থাৎ 90 + 90 = 180, অর্থাৎ এক সরল কোণ সমান আমরা বলতে পারি দুই সমকোণ। তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, বা এটাকে আমরা বলছি রিফ্লেক্স অ্যাঙ্গেল। প্রবৃদ্ধ কোণ কাকে বলে? যদি কোনো কোণের মান 180 থেকে বড় হয় এবং 360 থেকে ছোট হয়। আবার বলছি 180 থেকে বড়, তাহলে আমাদের 180 থেকে 180 তো সরল কোণ, 180 থেকে যদি বড় হয়ে যায় তাহলে, এবং 360 থেকে যদি ছোট হয়, তাহলে আমি এখান থেকে একটা রশ্মিকে ঘোরাতে শুরু করেছিলাম, ঘোরাতে 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 এখন এই জায়গাতে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। কোণ তৈরি হচ্ছে কোন দিকে? ঘড়ির কাঁটা বিপরীত দিক থেকে। তাহলে কোণ আমরা নিব কোনটা? এটা। এই যে এই জায়গাতে যে কোণটা তৈরি হলো, এই কোণটা কিন্তু 180 এখানে ছিল, 180 থেকে বড়। এটা এটা হচ্ছে হয়তো 280 বা 290 হতে পারে। তাহলে এই যে কোণটা, এই কোণটাকেই আমরা বলছি কি? এই কোণটাকে আমরা বলছি প্রবৃদ্ধ কোণ। তাহলে এই যে এখানে এই কোণটা নয়, এর উল্টো দিকে, অর্থাৎ এই উল্টো দিকে যে কোণটা, এটাকে আমরা বলছি প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণ যদি কোণটাকে আমরা থিটা বলি, তাহলে এই কোণটা কেমন হবে? 180 ডিগ্রির থেকে হচ্ছে বড় হবে, আবার 360 ডিগ্রির চেয়ে কেমন হবে? ছোট হবে। তাহলে আমরা প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল বিষয়টা কিন্তু বুঝতে পেরেছি, রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ। তাহলে সূক্ষ্ম কোণ হচ্ছে 0 ডিগ্রি হচ্ছে শূন্য কোণ, 0 to 90 এর ভিতরে সূক্ষ্ম কোণ, 90 সমকোণ, 90 to 180 আমরা বলছি কি? প্রবৃদ্ধ। 180 সরল কোণ, 180 থেকে 360 আমরা কি বলছি? প্রবৃদ্ধ কোণ। এখন আছে কি 360 ডিগ্রি কোণটাকে তাহলে কি বলে? এই 360 ডিগ্রি কোণটাকে বলা হয় পূর্ণ কোণ, অর্থাৎ ফুল রোটেশন অ্যাঙ্গেল। অর্থাৎ এখান থেকে শুরু করে এই রশ্মিটা, এই যে একটা রশ্মি আমরা নিয়েছি, এই রশ্মিটা যখন এখান থেকে ঘুরতে শুরু করে, ঘুরতে 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 আবার যখন এখানেই ফিরে আসে, তখন পুরো 360 ডিগ্রি কোণটা উৎপন্ন হয়। এটাকে বলা হয় ফুল রোটেশন অ্যাঙ্গেল বা পূর্ণ কোণ। তাহলে আমরা এই যে এই পুরো স্থানাঙ্ক ব্যবস্থায়, অর্থাৎ এই যে চারটা ভাগ আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, চতুর্থ, এই চারটা ভাগে এই যে সমস্ত কোণগুলো উৎপন্ন হয়, আমরা সবগুলোর নাম কিন্তু বলতে শিখলাম। তাহলে এখানেই শুরু যখন হবে 0 ডিগ্রি কোণ, যখন এখানে থাকবে তখন কি বলছি আমরা? সূক্ষ্ম কোণ, অ্যাকিউট অ্যাঙ্গেল। যখন এখানে আসছে তখন আমরা কি বলছি? 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল। এখানে যখন আসছে আমরা কি বলছি? আমরা বলছি এটা হচ্ছে আমাদের স্থূলকোণ বা অবটিউজ অ্যাঙ্গেল। যখন এখানে আসছে আমরা কি বলছি? আমরা বলছি স্ট্রেট অ্যাঙ্গেল। যখন এখানে আসছে তখন আমরা কি বলছি? প্রবৃদ্ধ কোণ। যখন এই জায়গাতে চলে আসছে তখন আমরা বলছি এটাকে পূর্ণ কোণ। তাহলে আমরা কি বিষয়গুলো বুঝতে পেরেছি? আশা করি কোণের এই যে প্রকারভেদগুলো আমাদের বুঝতে কোনো সমস্যা নেই। এরপরে আমরা জানবো সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কি? যদি দুটো কোণের, ভালো করে বুঝতে হবে, যদি দুটো কোণের শীর্ষবিন্দু একটিই হয়, তাহলে এই যে একটা কোণ এঁকেছি, কোণ এ ও বি, আর একটা হচ্ছে বি ও সি, তাহলে এই দুটো কোণের শীর্ষবিন্দু একটাই, ও, অর্থাৎ এই কোণটারও শীর্ষ ও, এই কোণটারও শীর্ষ ও, এবং দুজনের একটি যদি কমন বাহু থাকে সাধারণ, অর্থাৎ এ ও বি কোণের বাহু ও বি, আবার সি ও বি কোণের বাহু ও বি, যদি এইরকম কোণ তৈরি হয়, অর্থাৎ ভার্টেক্স হবে, অর্থাৎ এই যে ভার্টেক্স কথাটা মনে রাখতে হবে, ভার্টেক্স হচ্ছে ছেদবিন্দু, শীর্ষবিন্দু। তাহলে ভার্টেক্স যদি কমন হয় এবং আর্ম, আর্ম মানে হচ্ছে বাহু, তাহলে এই একটা কমন আর্ম যদি থাকে তাহলে এটাকে বলা হয় অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ। তাহলে এই সন্নিহিত কোণটা আমরা
বুঝতে পেরেছি। তাহলে কথাটা কি দাঁড়ালো? কথাটা দাঁড়ালো যদি দুটো কোণের একটি কমন ভার্টেক্স হয়ে যায় এবং একটা আর্ম যদি কমন হয়ে যায়, তাহলে আমরা সেটাকে বলবো সন্নিহিত কোণ। তাহলে সন্নিহিত কি বলছে? সন্নিহিত কোণ হওয়ার শর্ত হলো একটি শীর্ষবিন্দুতে দুটি কোণ থাকতে হবে এবং একটি সাধারণ রশ্মি থাকতে হবে। কোণ দুটি পরস্পর বিপরীত দিকে অবস্থান করবে। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে আমরা সন্নিহিত কোণ ব্যাপারটা বুঝতে পারলাম। ওকে, নেক্সট এবারে আমরা জানবো পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। পূরক কোণ কাকে বলে? এটা পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যে এই প্রশ্নটা আসে এবং ভাইভাতেও কিন্তু এই প্রশ্নটা করা হয়। আমাকেও বিভিন্ন ভাইভাতে কিন্তু এই পূরক কোণ থেকে প্রশ্ন এসেছিল। সহজ জিনিস কিন্তু মনে হবে যে কঠিন এরকম মনে হবে। আচ্ছা, পূরক কোণ কি? সহজ কথা, যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়। কি বললাম? দুটো কোণ, দুটো মিলে যোগফল কত? 90 ডিগ্রি। তাহলে একটিকে আরেকটির পূরক কোণ বলে। একটিকে আরেকটির পূরক কোণ বলে। আমরা কি বলছি? সাপোজ একটি কোণ বললাম 50, আরেকটি বললাম 40। তাহলে 50 আর 40 মিলে কত হচ্ছে? 90। তাহলে এক সমকোণ। তাহলে এই যে এই দুটোকে একটা অপরটার পূরক বলে। তাহলে 50-এর পূরক কত? 40, 40-এর পূরক হচ্ছে 50। তার মানে একটি কোণ যখন বলে দেব 90 হতে আর কত লাগবে? বাকি যে কোণটুকু ওই জায়গার ভিতরে, সাপোজ এই জায়গাতে আমরা একটা কোণ আঁকলাম, এখানে আঁকি, এখানে একটা কোণ আঁকলাম। তাহলে এই কোণটুকু সাপোজ ধরলাম এটা 20। তাহলে এটা এই কোণটাকে 90 জোটা তার কত লাগবে? সরি, আর লাগবে হচ্ছে এখানে একটু লিখতে একটু সমস্যা হচ্ছে মাউস দিয়ে। আমাদের আমরা অর্ডার দিয়েছি হচ্ছে আমাদের যে গ্রাফিক্স কার্ডটা, ওটা চলে আসলে আমাদের লেখার সমস্যাটা দূর হবে আশা করি। তাহলে এই জায়গাতে বাকি যে কোণটুকু 70 ডিগ্রি, এটাই হচ্ছে 20 ডিগ্রি কোণের পূরক কোণ। তাহলে পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে যদি দুটো কোণ আমরা নেই, তাহলে একটাকে আরেকটার পূরক কোণ বলা হবে। আচ্ছা, প্রশ্নটা হয় কিভাবে পরীক্ষাতে যখন ভাইভাতে প্রশ্ন করে, তখন বলে যে একটি কোণ যদি হয় এক্স, বলছে কি কথাটা, যে একটি কোণ যদি হয় এক্স তাহলে তার পূরক কোণ কতটুকু। আচ্ছা, যে বলে এক্স কোণের পূরক কত, এভাবে জিজ্ঞেস করে এক্স কোণের পূরক কত, তখন ভেবাচাকা খেয়ে যায় আমরা, কি হতে পারে? আচ্ছা, এই পূরক কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে এইটুক যদি এক্স হয় তো 90 থেকে এক্স বাদ দিলেই তো বাকিটা হয়, অর্থাৎ 90 মাইনাস এক্স। তাহলে এক্স কোণের পূরক কত? 90 মাইনাস এক্স। এই যে এই প্রশ্নটাই কিন্তু অনেক সময় করা হয়ে থাকে। তাহলে 90 ডিগ্রি এক্স কোণের পূরক কোণ হচ্ছে 90 মাইনাস এক্স। তাহলে একই যদি যদি বলে যে থেটা কোণের পূরক কোণ কত? থেটা কোণের পূরক কোণ তাহলে 90 মাইনাস থেটা, 90 মাইনাস থেটা। তাহলে থেটার মান যদি 20 হয়, তাহলে 90 মাইনাস 20 হচ্ছে 70। তাহলে পরে 20 ডিগ্রি এর পূরক হচ্ছে 70। তাহলে আমরা বিষয়টা বুঝতে পেরেছি, দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে একটা আরেকটার কি হবে? পূরক কোণ হবে। তাহলে এখানে একটা কোণ এক্স, এটা ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই কি? যদি 90 ডিগ্রি হয় তাহলে এক্স ওয়াই এর পূরক, ওয়াই হচ্ছে এক্স এর পূরক। যেমন এখানে আমরা বেশ কয়েকটা উদাহরণ দিয়েছি। 30 ডিগ্রি কোণের পূরক পূরক হলো 60 ডিগ্রি, 50 ডিগ্রি কোণের পূরক হলো 40 ডিগ্রি, 25 ডিগ্রি কোণের পূরক হলো 65 ডিগ্রি। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমরা বুঝতে পেরেছি। ওকে, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আমরা ওখানে যেমন বললাম দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা আর একটার পূরক। আর যদি দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়, একই জিনিস, তাহলে কমপ্লিমেন্টারি এবং সাপ্লিমেন্টারি জিনিসটা বুঝতে হবে। যে কমপ্লিমেন্টারি হচ্ছে কি, যদি কমপ্লিমেন্টারি আমরা কি দেখলাম, যদি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে একটা আর একটার পূরক। আর যদি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে তাহলে আমরা বলবো একটা আর একটার সম্পূরক কোণ। তাহলে এই যে আমরা বলছি একটা কোণ যদি 75 ডিগ্রি হয় তাহলে 180 হতে বাকি থাকে কত? 105 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 75 ডিগ্রি সম্পূরক 105। আবার যদি বলি 105-এর সম্পূরক কত? 75। তাহলে আমি যদি বলি এক্স কোণের সম্পূরক কোণ কত, তাহলে 180 মাইনাস এক্স। অর্থাৎ এক্স কে 180 জোটাতে কতটুকু লাগবে? 180 থেকে এক্স বাদ দিয়ে যা থাকে তাই। তাহলে আমরা এটা নিয়ে আর বেশি কথা না বলাই ভালো। ওকে, এবার আমরা দেখব যে বিষয়টা, সেটা হচ্ছে পরিপূরক কোণ। পরিপূরক কোণ হচ্ছে যে আমরা এর আগে জেনে আসলাম পূরক, তারপরে হচ্ছে সম্পূরক। পূরক হচ্ছে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটা আরেকটার পূরক। সম্পূরক আমরা কি দেখেছি? দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় একটা আরেকটার সম্পূরক। কিন্তু দুটি কোণের যোগফল যদি 360 ডিগ্রি বা 4 সমকোণ হয় তাহলে এই কোণ দুটিকে পরস্পরের পরিপূরক কোণ বলা হয়। তাহলে একই জিনিস আমাদের, যদি একটা কোণ থিটা হয় তাহলে তার পরিপূরক কোণ হবে 360 ডিগ্রি মাইনাস থিটা। অর্থাৎ একটা কোণ যদি 30 ডিগ্রি হয়, একটা কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে তার পরিপূরক কোণ হবে 360 থেকে 30 বাদ দিলে কত?
30 ডিগ্রি, অর্থাৎ দুটো মিলে 360 ডিগ্রি হবে। তো একই কথা, একই জিনিস, আমরা এই বিষয়ে আর বাড়তি কথা না বলি। তাহলে আমরা পূরক, তারপরে হচ্ছে সম্পূরক এবং পরিপূরক, এই তিনটি ধরনের কোণই আমরা কিন্তু বুঝতে পেরেছি। এবং এই ধরনের এগুলোর মধ্যে কোনো ধরনের যাতে সমস্যার সৃষ্টি না হয়, তাহলে আমরা এই জিনিসগুলো একটু বুঝে নিয়ে মনে রাখলে আর কোনো সমস্যা হবে না। ওকে, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেলস বা অনুরূপ কোণ। এখন এই যে অনুরূপ কোণ কাকে বলে? অনুরূপ কোণ হচ্ছে যে, আমরা যদি একটু বলি যে দুটি সমান্তরাল সরল রেখাকে যদি দুটি সমান্তরাল সরল রেখা, এই দুটি সমান্তরাল সরল রেখাকে যদি একটি সরল রেখা ছেদ করে, তবে ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে। তাহলে এখানে যদি আমরা দেখি যে দুটো সমান্তরাল সরল রেখা আমরা এখানে আঁকলাম, এই যে আমরা এখানে একটা ছেদক আঁকলাম, তাহলে তাহলে ছেদকের একই পাশে এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, তাহলে কোন দুটোকে আমরা অনুরূপ কোণ বলবো? তাহলে দেখি কোন দুটোকে আমরা অনুরূপ কোণ বলবো। তাহলে এই যে ছেদকের, এই যে যদি দেখি এই কোণটা ছেদকের ডান দিকে, এই কোণটাও কিন্তু ছেদকের ডান দিকে, আবার এই কোণটাও ছেদকের ডান দিকে, এই কোণটাও ছেদকের ডান দিকে, তাহলে কোন দুটোকে আমরা অনুরূপ কোণ বলবো? খেয়াল রাখতে হবে, ছেদকের যেমন একই পাশে হবে, তেমন এই রেখা দুটোরও একই পাশে হবে। যদি আরেকটু অন্যভাবে বলি, তাহলে যে ঘটনাটা ঘটবে, এখানে কিছু কয়েকটা অন্তস্থ কোণ আছে, কয়েকটা বহিস্থ কোণ আছে। এই যে ভিতরের দিকে, অর্থাৎ দুই রেখার ভিতরের দিকে যে কোণ দুটো থাকবে, এই কোণ চারটা, দুটো তো নয় চারটা, তাহলে এখানে দুটো, এখানে দুটো, এই ভিতরের দিকে আছে, এই কোণগুলোকে অন্তস্থ কোণ বলে। আর এই যে বাইরের দিকে যে কোণগুলো রয়েছে, বাইরের দিকে, এই কোণগুলোকে বলা হয় বহিস্থ কোণ। তাহলে ছেদকের একই পাশে হবে, কিন্তু একটা হবে অন্তস্থ আর একটা হবে বহিস্থ। আবার বলছি, কোণগুলো ছেদকের একই পাশে হবে, কিন্তু এই দুটোর মধ্যে একটা হবে বহিস্থ, অর্থাৎ এই রেখার এই ভিতরে না হয়ে বাইরে হবে, একটা হবে বহিস্থ, একটা অন্তস্থ। তাহলে অনুরূপ কোণ হতে হলে শর্ত কয়টা জানলাম? একটা হলো ছেদকের একই পাশে হতে হবে, আবার একটা কোণ যদি বহিস্থ হয়, আর একটা কি হবে? অন্তস্থ হবে। তাহলে এই দুটো কোণকে আমরা বলবো কি? অনুরূপ কোণ। একইভাবে আমি যদি এই কোণটা নেই, তাহলে এই কোণটা হচ্ছে ছেদকের এই পাশে হচ্ছে অন্তস্থ, তাহলে আরেকটা নিতে হবে বহিস্থ, ছেদকের একই পাশে। তাহলে এই কোণ দুটোকে আমরা কি বলবো? এই কোণ দুটোকে বলবো আমরা অনুরূপ কোণ, করসপন্ডিং অ্যাঙ্গেলস। তাহলে এই অনুরূপ কোণগুলো সমান হবে, অর্থাৎ এই কোণটা সমান এটা হবে, এই কোণটা সমান এই কোণটা হবে। তাহলে এখানে যদি আমরা এই চিত্রে দেখাই, তাহলে এই যে এইখানে যে কোণটা এবং এখানে এই কোণটা কি হবে? সমান হবে। একইভাবে যদি আমরা উল্টো দিকে যাই, ছেদকের এই পাশে, তাহলে ছেদকের এই পাশে এই কোণটা হচ্ছে বহিস্থ, আর ছেদকের এই একই পাশে এই কোণটা হচ্ছে অন্তস্থ। তাহলে এই কোণ দুটো কি হবে? সমান হবে। তাহলে এখানে এই কোণটা এবং এখানে এই কোণটা সমান। যদি কোণের নাম ধরে বলি, তাহলে এই কোণটা হচ্ছে কোণ পি ও এম, এই কোণটা হচ্ছে আর টি ও, এই কোণ দুটো পরস্পর অনুরূপ। একইভাবে কোণ এম ও কিউ এবং কোণ ও টি এস, এই কোণ দুটো পরস্পরের অনুরূপ। যদি এই পারে দেখায় ছেদকের ডান দিকে এই কোণটা হচ্ছে অন্তস্থ এবং এই কোণটা হচ্ছে বহিস্থ। একইভাবে এই কোণ দুটাও অনুরূপ কোণ। একইভাবে যদি এই পারে বাম দিকে দেখায়, তাহলে এই কোণটা ছেদকের বাম দিকে বহিস্থ কোণ এবং ছেদকের বাম দিকে এটা অন্তস্থ কোণ, এই কোণগুলো পরস্পর সমান হবে। এটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ আমরা বুঝতে পেরেছি, অনুরূপ কোণ কি, অনুরূপ কোণ কাকে বলে, এবং অনুরূপ কোণ আমরা যখন আমরা কোনো কিছু প্রমাণ করব, অনুরূপ কোণ যদি খুঁজতে হয় আমাদের, তাহলে এই শর্তগুলো আমরা খেয়াল করব যে দুটো সমান্তরাল সরল রেখাকে কোনো ছেদ করেছে কিনা এবং ছেদকের একই পাশে একটি কোণ অন্তস্থ, একটি কোণ বহিস্থ কিনা, তাহলে আমরা বুঝে যাব যে কোণগুলো অনুরূপ কিনা, করসপন্ডিং অ্যাঙ্গেলস কিনা। ওকে, নেক্সট আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ। এখানেও একই কথা, যে দুটি সমান্তরাল সরল রেখাকে যদি অপর একটা রেখা ছেদ করে, তাহলে এখানে যে ছেদকের উল্টো দিকে, ছেদকের দুই বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন হয়, ছেদকের বিপরীত পাশে অন্তস্থ বা ছেদকের বিপরীত পাশে বহিস্থ যে কোণগুলো উৎপন্ন হয়, সেই কোণগুলোকে আমরা কিভাবে একান্তর কোণ বলবো একটু দেখে আসি। আমরা এই জায়গাতে আমরা দুটো সমান্তরাল সরলরেখা নিলাম। এই সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক ছেদ করেছে বললাম। আমরা অনুরূপ কোণের বেলায় বলেছিলাম ছেদকের একই পাশে হবে এবং দুটি কোণের মধ্যে একটি হবে অন্তস্থ, একটি হবে বহিস্থ। এখানে বলছি ছেদকের বিপরীত পাশে হবে। কি বলছি? ছেদকের বিপরীত পাশে হবে,
কিন্তু দুটো কোণে হয় অন্তস্থ হবে না তো দুটো কোণে হয় বহিস্থ হবে। এখন যদি অন্তস্থর বেলায় বলি তাহলে আমরা বলেছিলাম এই চারটি কোণ হচ্ছে আমাদের অন্তস্থ কোণ। তাহলে ছেদকের বিপরীত পাশে বলছি, তাহলে ছেদকের আমি যদি বাম দিকে একটা কোণ নেই তাহলে আর একটা কোণ নিতে হবে ছেদকের ডান দিকে, তাহলে উল্টো দিকে দুই বিপরীত পাশে অল্টারনেট পজিশনে। তাহলে এই যে এখানে ছেদকের বাম দিকে এটাও অন্তস্থ, ছেদকের ডান দিকে এটাও অন্তস্থ, তাহলে এই পরস্পর বিপরীত দিকে অবস্থিত যে কোণ দুটো, এই কোণ দুটোকে আমরা বলছি একান্তর কোণ। তাহলে দুটোই অন্তস্থ হতে হবে। একইভাবে আমরা যদি এই কোণটাকে বলি তাহলে এটা ছেদকের ডান দিকে, এটা ছেদকের বাম দিকে এবং দুটোই অন্তস্থ কোণ, তাহলে এই কোণ দুটাকে আমরা বলছি অন্তস্থ একান্তর কোণ। একইভাবে ছেদকের বাম দিকে যদি বহিস্থ পজিশনে যাই তাহলে ছেদকের বাম দিকে এটা হচ্ছে একটা কোণ এবং ছেদকের ডান দিকে এটা একটা কোণ এবং দু কোণটাই হচ্ছে বহিস্থ কোণ, তাহলে এটাও কিন্তু বহিস্থ একান্তর কোণ। একইভাবে আমি যদি এখানে যাই ছেদকের ডান দিকে বহিস্থ পজিশন, আবার এখানে একইভাবে ছেদকের বাম দিকে বহিস্থ পজিশন, তাহলে এই কোণ দুটোকে আমরা বলবো অন্তঃস্থ, এটা হচ্ছে বহিস্থ একান্তর কোণ। তাহলে আমরা জিনিসটা বুঝতে পেরেছি। তাহলে তাহলে কোন দুইটিকে ছেদকের বিপরীত পাশে অবস্থান করতে হবে এবং কোন দুটির উভয়ই অন্তস্থ কোণ বা অথবা উভয়ই বহিস্থ কোণ হবে। তাহলে আমরা একান্তর কোণগুলোও বুঝতে পেরেছি। আমরা যদি চিত্রের মধ্যে দেখাই তাহলে এখানে কোণ এম এস কিউ, এই যে এই কোণটা কোণ এম এস কিউ, এটা হচ্ছে একটা বহিস্থ কোণ এবং ছেদকের বাম দিকে। একইভাবে যদি আমি এখানে আসি তাহলে আর টিপি, এটা বহিস্থ কোণ ছেদকের ডান দিকে, তাহলে এই কোণ দুটাকে আমরা কি বলতে পারি? এই কোণ দুটাকে আমরা একান্তর কোণ বলতে পারি। একইভাবে এই পজিশন এবং এই পজিশন একান্তর কোণ আমরা বলেছি। একইভাবে এই পজিশন, এই কোণটা এবং এই কোণটা হচ্ছে একান্তর কোণ। একইভাবে এই কোণটা অন্তস্থ একান্তর কোণ আমরা বলতে পারি। তাহলে একান্তর কোণ আমরা জিনিসটা কি এবং একান্তর কোণ কিভাবে আমরা খুঁজে পাবো সেই জিনিসটাও কিন্তু আমরা বুঝতে পারলাম। ওকে, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ। এখন বিপ্রতীপ কোণ আসলে সৃষ্টি হয় কিভাবে? এখন কথার কথা, আমি একটা কোণ আগে তৈরি করলাম, এই একটা কোণ, দুটা রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়েছে। আমরা প্রথমে বলেছিলাম দুটা রশ্মি যদি একটা বিন্দু ও বিন্দুতে মিলিত হয় আমরা বলেছি এখানে একটা কোণ তৈরি হয়। এখন এই রশ্মিগুলোর এই যে প্রান্ত বিন্দু এটাকে বিপরীত দিকে যদি আমরা বর্ধিত করি, ঠিক বিপরীত দিকে সোজাসুজি বর্ধিত করলাম এবং একেও বিপরীত দিকে বর্ধিত করলাম, তাহলে এই যে এই বিপরীত দুটো বাহুকে বর্ধিত করার কারণে যে কোণটা তৈরি হয়েছে এটাকে কিন্তু আমরা বলছি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। কার ভার্টিক্যাল অ্যাঙ্গেল? এই যে আগের যে কোণটা ছিল তার ভার্টিক্যাল অ্যাঙ্গেল। অর্থাৎ আমরা যে রশ্মি দুটো মিলে কোণ তৈরি হয়েছে তার সেই রশ্মি দুটাকে যদি বিপরীত দিকে বর্ধিত করি তাহলে এই রশ্মি দুটো মিলেও একটা কোণ তৈরি করবে, এই কোণটাকে বলি বিপ্রতীপ কোণ। একইভাবে যদি এই দুটাকে রশ্মি চিন্তা করি তাহলে এই বিপরীত দিকে বাড়বে, তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো দুটি রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে ওখানে চারটি কোণ তৈরি হয়। এই চারটি কোণ, এই চারটি কোণ, এই যে এখানে যে বিপরীত অপোজিট ডিরেকশনে যে কোণগুলো রয়েছে, অপোজিট দিকে মানে বিপরীত দিকে যে কোণগুলো রয়েছে এগুলোকে আমরা বলছি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তাহলে কি বলছি? একটি কোণের বিপরীত রশ্মি দুটি ওই কোণের বিপরীতে, তাহলে বলছি কি এই যে একটি কোণের যে দুটো রশ্মি এর বিপরীত রশ্মি, জাস্ট এই রশ্মিটার বিপরীত রশ্মি এঁকেছি, এই রশ্মিটার বিপরীত রশ্মি এঁকেছি, তাহলে এই যে বিপরীত দিকে যে কোণ তৈরি হয় তাকে পূর্ববর্তী কোণ অর্থাৎ আগের কোণটার বিপ্রতীপ কোণ বলে। তাহলে একইভাবে আমরা যদি এই কোণটা চিন্তা করি, এই দুটো রশ্মি চিন্তা করি, তাহলে এর বিপরীত রশ্মি এটা, এর বিপরীত রশ্মি এটা, তাহলে এই কোণের বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যাল অ্যাঙ্গেল কোণটা এইটা। তাহলে আমরা বিপ্রতীপ কোণ জিনিসটা বুঝতে পেরেছি। তাহলে পারে কি দুটি পরস্পরচ্ছেদী সরল রেখা কোনো বিন্দুতে মিলিত হলে মিলিত বিন্দুতে দুই জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়। তাহলে পারে এই যে এটা এক জোড়া এবং এটা এক জোড়া, তাহলে এখানে 1 এবং 3 বিপ্রতীপ কোণ এবং এখানে 2 এবং 4 এই দুটো হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে আমরা কোণ সম্পর্কে যে আলোচনাগুলো জানলাম এগুলো আমরা যদি ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে পরবর্তীতে আমাদের যখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বা এরকম চতুর্ভুজের ক্ষেত্রফল, পরিমাপ, পরিসীমা বিভিন্ন কিছু যখন আলোচনা করব তখন আমাদের সেইগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। তো আজকে ভালো থাকবে সবাই। খোদা।